আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রণজিৎ সর্দার জিওগ্রাফি ট্যালেন্ট টিউটোরিয়াল ক্লাসের পক্ষ থেকে আজকে তোমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা করাবো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে সঙ্গে যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটা অন করে নাও, যাতে পরবর্তী আপডেট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাও। তো চলো তাহলে আজকে আমরা দেখে নিই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি। তো দেখো, ভূমিকাতে তোমরা এভাবেই লিখবে যে নদী তার গতিপথ ধরে খাত এবং নদীর দুই পার্শ্বে, সেই দুই পার্শ্ববর্তী তীরে ক্ষয়সাধন করে থাকে। এবং এই নদীর দুই পার্শ্বের তীরে যে ক্ষয়সাধন করে থাকে সেটা সাধারণত আমরা জেনেছি 5টি ভাবে কিন্তু নদী তার ক্ষয়কাজটা করে বা ক্ষয়সাধন করে থাকে। তো প্রথম কি? প্রথম হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, দ্বিতীয় কি অবঘর্ষ, তৃতীয় পয়েন্টসে কি ঘর্ষণ, চতুর্থ পয়েন্টস কি বুদবুদ ক্রিয়াজনিত ক্ষয়, আর লাস্ট যে ক্ষয়টা বলবো সেটা হচ্ছে দ্রবণ ক্ষয়। এই 5টা ক্ষয়ের মাধ্যমে কিন্তু নদী ক্ষয়কার্য করে থাকে। নিম্নে এই ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো, যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ইংরেজি আই ও ভি অক্ষরের মতো উপত্যকা। কি বললাম? ইংরেজি আই ও ভি আকৃতির মতো উপত্যকা, এই ভূমিরূপটা। তো এটা দেখে নেই তাহলে আমরা এই ভূমিরূপটা কাকে বলবো। আমরা জানি নদীর ক্ষয়কাজ কিন্তু সব থেকে বেশি হয় কোথায়? উচ্চ গতিতে বা পার্বত্য প্রবাহে। তাহলে সেই পার্বত্য প্রবাহে যখন নদী পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে এবং যখন সেই পার্বত্য অঞ্চলের উপর দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, সেই নদীপথের ঢালটা কিন্তু খুব কি হয়? খাড়া হয়। এবং নদীর যে জল, সেই জলের পরিমাণও অনেক বেশি থাকে। আর যার ফলে সেই নদীর জলের প্রচণ্ড স্রোতের সঙ্গে নদীর জলের যে স্রোত, সেই স্রোতের সঙ্গে বিভিন্ন ধরনের প্রবাহিত শিলাখণ্ড ও নদীগর্ভের ঘর্ষণের ফলে নদী খাতের দুই পার্শ্বের তুলনায় কিন্তু নদী কি করবে? নিচের দিকে, অর্থাৎ নিম্ন ক্ষয়টা কিন্তু নদী বেশি করবে। আর নদী যখন এই নিম্ন ক্ষয় বেশি করবে তখন কি হবে? এই নদী উপত্যকাটা সংকীর্ণ হবে। আর কি হবে? গভীর হয়ে যখন ইংরেজি আই অক্ষরের মতো যখন ধারণ করবে তখন তাকে আমরা বলবো আই আকৃতির উপত্যকা। আর এই পার্বত্য প্রবাহের দ্বিতীয় অবস্থায় দুদিক থেকে যখন বেশি সংখ্যক উপনদী এসে মিশবে এবং যখনই মিশছে সঙ্গে সঙ্গে ধস নামলে অথবা বৃষ্টির জল ও বায়ু, সেই বায়ু প্রবাহের জন্য নদীর দুপাশের ভূমিক্ষয় হয়ে নদী খাত যখন ধীরে ধীরে চওড়া হয়ে যায়, আর যখনই এইভাবে চওড়া হয়ে যায় নদী খাতটা, তখন সেই আয়াকৃতির নদী উপত্যকাটা তখন ভি আকৃতির
উপত্যকায় সেটা কিন্তু পরিণত হয়। আর এই ভি আকৃতির উপত্যকায় নদীর পার্শ্বক্ষয় কম হয় এবং নিম্ন ক্ষয়টা কিন্তু বেশি হয়। তাহলে এটা গেল, তাহলে আমি কি বললাম, ইংরেজি আই ও ভি আকৃতির উপত্যকা। দ্বিতীয় যে পয়েন্টসটায় আসবো সেই পয়েন্টসটা হচ্ছে কি শৃঙ্খলিত শৈলশিরা। তো শৃঙ্খলিত শৈলশিরা কাকে বলে একটু দেখে নিই। নদী যখন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং প্রবাহিত হওয়ার সময় যদি কোনো কঠিন শৈলশিরা বা পাহাড় সেই নদীর গতিপথে বাধা সৃষ্টি করে, আর যখন এই বাধা সৃষ্টি করবে তখন নদী কি করবে, ওই পার্বত্য অঞ্চলে নদী সেই বাধা এড়িয়ে এঁকে বেঁকে নদী প্রবাহিত হবে। আর নদীর যে গতিপথের দুদিকে অবস্থিত যে পাহাড়গুলি, সেই পাহাড়গুলির যে অবিক্ষিপ্তাংশ যেগুলো বেরিয়ে আছে, সেই অবিক্ষিপ্তাংশ রূপে কিন্তু সেই পাহাড়গুলির অবিক্ষিপ্তাংশ কিন্তু কুমিরের দাঁতের মতো কিন্তু সেটা কি থাকে, বিন্যস্ত থাকে। এদের বিন্যাস দেখলে মনে হয় যে নদীর দুই দিকের পাহাড়গুলির যে অবিক্ষিপ্তাংশ, সেই অবিক্ষিপ্তাংশ রূপে কিন্তু এগিয়ে এসে যেন পরস্পরের মধ্যে প্রবেশ করেছে, বা দূর থেকে দেখলে মনে হবে নদীটি যেন শৃঙ্খলিত অবস্থায় রয়েছে। তাই এটাকে আমরা কি বলবো, শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা। যেটা আমরা আসবো সেটা হচ্ছে কি গিরিখাত। বিশেষ করে বৃষ্টিবহুল অতি উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের মাত্রা অত্যন্ত বেশি হয়, আর অত্যন্ত বেশি হয় নদী উপত্যকা সংকীর্ণ হবে এবং অতি গভীর হবে। এই ধরনের অতি গভীর ও সংকীর্ণ নদী উপত্যকাকেই আমরা কি বলবো, গিরিখাত বলবো। কোনো কোনো গিরিখাতের তলদেশের সঙ্গে আবার পার্শ্ববর্তী যে পর্বতের চূড়া, সেই চূড়ার উচ্চতার যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু কয়েক হাজার মিটার হয়। তো উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, হিমালয় পর্বতমালা বা বিভিন্ন যে ভঙ্গিল পর্বতমালাগুলো আছে, সেই ভঙ্গিল পর্বতমালায় কিন্তু বিভিন্ন গিরিখাত দেখা যায়। যেমন কালীগণ্ডক নদীর কালীগণ্ডকী, এই গিরিখাতটা। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ক্যানিয়ন। বিশেষ করে মরু ও মরুপ্রায় অঞ্চল, অর্থাৎ বৃষ্টিপাতহীন শুষ্ক অঞ্চলে নদী যখন কোনো একটা নরম শিলার বা নরম শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেখানে একদিকে বৃষ্টিপাতের অভাবে নদী উপত্যকার যে দুপাশ, সেই দুপাশের যে ভূমিক্ষয়, সেই ভূমিক্ষয় যেমন কম হবে, তেমনি অন্যদিকেও কিন্তু সেই নরম ও আলগা শিলাস্তরের জন্য নদীর নিচের দিকে কিন্তু কি হবে, বেশি ক্ষয় হবে। তাহলে শুষ্ক অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টিপাতের ফলে আবার কি হলো, নদী খাতে অবস্থিত যে শিলাচূর্ণ, সেই শিলাচূর্ণগুলো সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারিত হয়ে গেল। এবং এই অপসারিতর ফলে যখন ওই ইংরেজির আই অক্ষরের মতো ইংরেজির আই আকৃতির যে গভীর সংকীর্ণ গিরিখাতের সৃষ্টি হয়,
সেই গিরিখাত হচ্ছে শুষ্ক অঞ্চলের এই সংকীর্ণ গভীর বড় আকারের এই ধরনের গিরিখাতকে আমরা কি বলবো? ক্যানিয়ন বলবো। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের যে মরুভূমি অঞ্চল আছে, সেই মরুভূমি অঞ্চলের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কিন্তু পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। এর দৈর্ঘ্য প্রায় বলা হয় 446 কিলোমিটার এবং কোনো কোনো জায়গায় এর আবার গভীরতা হয় কিন্তু 1.9 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ 1900 কিলোমিটারের কিন্তু বেশি। তো এবার যেটা আমরা আসবো যে খরস্রোতা। নদী যখন পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে, সেই পার্বত্য অঞ্চলের গতিপথে যদি কোমল শিলা এবং কঠিন শিলাস্তরগুলি একটি আরেকটির উপরে যদি লম্বলম্বীভাবে যদি অবস্থান করে, তাহলে আমরা এটা জানি নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে, আর সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে ধাপযুক্ত হবে। ধাপযুক্ত হয়ে কি করবে? প্রবল গতি সম্পন্ন জলস্রোতের সৃষ্টি করবে। আর এই যে ধাপের ফলে যে জলস্রোতের সৃষ্টি হচ্ছে, এটাকেই তখন আমরা কি বলবো? খরস্রোতা বলবো। সাধারণত জলপ্রপাতের ঢাল খুব বেশি হলে খরস্রোতের কিন্তু সৃষ্টি হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা কি বলবো? মিশরের আসোয়ানা থেকে আটবারা পর্যন্ত স্থানে নীল নদের গতিপথে কিন্তু 6 জায়গায় খরস্রোতা দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্টে আমরা যেটা আসবো, জলপ্রপাত। পার্বত্য অঞ্চলের নদীর গতিপথে যদি কঠিন ও কোমল শিলাস্তর এবারে উপর নিচে আড়াআড়িভাবে অবস্থান করে, উপর নিচে যদি আড়াআড়িভাবে অবস্থান করে, বা এটা হতে পারে তির্যকভাবে অবস্থান করে, এইরকম ভাবে যখন অবস্থান করে থাকলে তখন কি হয়? এই কোমল শিলাস্তরটা কঠিন শিলাস্তরের তুলনায় দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে সে কি করবে? নিচু হয়ে যাবে এবং নদী পথে কিন্তু, নদীর প্রবাহ পথে কিন্তু খাড়া একটা ঢালের সৃষ্টি হবে। আর এই অবস্থায় সেই নদীর স্রোতটা যখন ওই খাড়া ঢাল দিয়ে প্রচণ্ড গতিতে নদীর জলটা নিচে পড়বে, তখন তাকে আমরা বলবো কিন্তু জলপ্রপাত। যেমন কর্ণাটকের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন কর্ণাটকের ভারাহি নদীর উপরে সৃষ্ট যে কুঞ্চিকল জলপ্রপাতটি, সেই কুঞ্চিকল জলপ্রপাতটি হচ্ছে কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত। উচ্চতম জলপ্রপাত। আর যদি বলি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল। সেই ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল হচ্ছে কিন্তু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। তারপর যেটা আসবো আমরা প্রপাতকূপ। প্রপাতকূপটা কি? জলপ্রপাতের জলধারা সজোরে যেখানে আছড়ে পড়ার ফলে জলপ্রপাতের নিচের যে প্রবল জলস্রোতের আঘাত এবং জলঘূর্ণির সৃষ্টি হয়, আর সেই জলঘূর্ণির সৃষ্টির ফলে সেখানে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে গোলাকার গর্তের সৃষ্টি হয় জলপ্রপাতের ফলে। এই গোলাকার গর্তগুলোকে আমরা কি বলবো? প্রপাতকূপ। কি বলবো? প্রপাতকূপ। এবারে যে পয়েন্টটা আমরা বলবো, লাস্ট পয়েন্ট যেটা আমরা বলবো, আলোচনা করবো, মন্থকূপ বা পথল। যে পার্বত্য গতিতে যখন নদী প্রবাহিত হয়, সেই নদীর প্রবাহ পথে নদী খাতের কোনো অংশে যদি, খাতের কোনো অংশে কিন্তু কোমল শিলা যদি অবস্থান করে, তাহলে সেই নদীবাহিত শিলাখণ্ডের আঘাতে নদী গর্ভে
যে অবঘর্ষ পদ্ধতি, সেই অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে কি করবে, ছোট বড় গর্তের সৃষ্টি করবে। প্রবাহ পথের নদীর ক্ষয়কার্যের ফলে সেই নদী গর্ভে সৃষ্টি হওয়া যে গর্তগুলো, সেই গর্তগুলোকে আমরা কি বলবো, মন্থকূপ বলবো। তাহলে কি বললাম, যে পার্বত্য গতিতে নদীর প্রবাহ পথে যখন নদী প্রবাহিত হবে, সেই প্রবাহ পথের যে নদী খাতের কোনো অংশে যদি কোমল শিলাস্তর অবস্থান করে, তো সেই কোমল শিলাস্তর থাকার জন্য নদী বাহিত যে শিলাখণ্ড, তার আঘাতে কি হবে, নদী গর্ভের যে অংশ সেটা অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হবে, আর ক্ষয় হয়ে গিয়ে সেটা কিন্তু ছোট বড় বিভিন্ন গর্তের সৃষ্টি করবে। আর পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে নদী গর্ভে সৃষ্ট হওয়া এই গর্তগুলোকে আমরা কি বলবো, মন্থকূপ বলবো। যেমন হচ্ছে ঝাড়খণ্ডের খড়খাই নদীর গর্ভে অসংখ্য মন্থকূপ দেখা যায়, এবং নদী গর্ভে মন্থকূপ সৃষ্টি হওয়ার ফলে নদীর গভীরতা বাড়ে। তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেছো এবং খুব সহজে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না যেন। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যারা বন্ধু বান্ধব বা বান্ধবী আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো এবং নোটিফিকেশানটা অন করে নিতে পারো, যাতে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাও, যাতে তোমাদের পরীক্ষায় কিন্তু সহজে নাম্বার পেতে কিন্তু সাহায্য করবে।